সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যা.কমে। আমরা জানি বাংলা স্বরধ্বনি কয়টি ও কি কি। বাংলা স্বরধ্বনি 11টি, তার মধ্যে মৌলিক 6টি এবং একটি অলিখিত স্বরধ্বনি রয়েছে, সেটা হচ্ছে এ। তো আজকে আমরা জানব বাংলা স্বরধ্বনির উচ্চারণ স্থান বা কিভাবে বাংলা স্বরধ্বনি উচ্চারণ করতে হয়। সাধারণত আমরা সবাই স্বরধ্বনি শিখি, জানি, অ আ শিখি, কিন্তু আমাদের আঞ্চলিকতার প্রভাবে আমরা জানি যে অঞ্চলভিত্তিক ভাষার উচ্চারণের বা বর্ণ উচ্চারণের একটু সমস্যা হয়ে থাকে। তো সেজন্য আমরা যদি সঠিক উচ্চারণটা জানি স্বরবর্ণের, তাহলে আমরা এই সমস্যাগুলো আমরা দূর করতে পারব। তো স্বরধ্বনি, বাংলা স্বরধ্বনি আমরা জানি যেসব ধ্বনি ঠোঁট এবং জিহ্বার কোথাও স্পর্শিত না হয়ে উচ্চারিত হয়। তো সেক্ষেত্রে এই ঠোঁট এবং জিহ্বা কোথাও স্পর্শিত না হলেও এর ঠিক একটা অবস্থান থাকে। এই নির্দিষ্ট অবস্থান যদি সঠিক হয়, তাহলে আপনার স্বরবর্ণের সঠিক উচ্চারণ হবে এবং স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, আমরা যাকে কার বলি বা কার চিহ্ন বলি, আকার, রস্যিকার, এই যে কার চিহ্ন, এই কার চিহ্ন সহযোগে তখন ব্যঞ্জন বর্ণের মাধ্যমে যে শব্দগুলো তৈরি হয়, ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের বা কার চিহ্নের মিলিয়ে, তখন সেটা সঠিক উচ্চারণ করা সম্ভব। তো প্রথমেই আসি স্বরধ্বনির বিচার বা স্বরধ্বনির শ্রেণীবিন্যাস। প্রধানত মাপকাঠি হচ্ছে 3টা। মানে স্বরধ্বনি কোত্থেকে উচ্চারিত হবে তার উপরে ভিত্তি করে স্বরধ্বনির যে শ্রেণীবিন্যাস এবং যে এর বিচার, মানে হচ্ছে কোন স্বরধ্বনি কেমন বা কি, মানে কি নামে ডাকা হয় বা কোন পর্যায়ে পড়ে, এই যে পর্যায় তাকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জিহ্বার অংশ, একটা হচ্ছে জিহ্বার উচ্চতা এবং ঠোঁটের অবস্থা। মানে জিহ্বার আমাদের জিহ্বার প্রধানত 3টা অংশ থাকে, আমরা জানি। একটা হচ্ছে জিহ্বার সম্মুখ অংশ, জিহ্বার মধ্য অংশ এবং জিহ্বার পেছনের অংশ। এবং এই জিহ্বা আবার ঠিক আমাদের মুখের বিভিন্ন জায়গায় থাকতে পারে, ঠিক উপরে, মুখের মাঝখানে, ভাঁজ হয়ে সামনের দিকে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, তার উপরে। এবং মানে এটা জিহ্বার উচ্চতা, জিহ্বা কি উচ্চতা আছে, নিচের দিকে আছে নাকি উপরের দিকে আছে। আর আরেকটা হচ্ছে যে ঠোঁটের অবস্থা, ঠোঁট কি গোলাকার নাকি চ্যাপ্টা, নাকি সম্মুখ দিকে প্রসারিত, নাকি ঠিক চোখা, এই ব্যাপারগুলোর উপরে এটা ভিত্তি করে। তো এই ভিত্তি করে প্রধানত 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো প্রথম শ্রেণীটা হচ্ছে যে জিহ্বার অংশ। তো জিহ্বার অংশের উপরে ভিত্তি করে আসলে কিভাবে শ্রেণীকরণটা করা হয়। তো দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে জিহ্বার সম্মুখ অংশ থেকে উচ্চারিত স্বরধ্বনি সমূহকে মূলত সম্মুখ স্বরধ্বনি বলে। জিহ্বার, এই যে আমাদের জিহ্বার এটা যদি আমার জিহ্বা হয়, জিহ্বার সামনের অংশ, এই সামনের অংশ দিয়ে যে স্বরধ্বনিগুলো উচ্চারিত হয় তাকে সম্মুখ স্বরধ্বনি বলা হয়। সম্মুখ স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার সম্মুখ ভাগ শক্ত তালুর উপরে, শক্ত তালুর বিভিন্ন অংশের দিকে বিভিন্ন কৌণিকে উত্তোলিত হয়। মানে হচ্ছে আমাদের যে মুখের উপরে দাঁতের ঠিক পেছনে আমাদের যে শক্ত তালু রয়েছে, মূর্ধার ঠিক পেছনে, এই শক্ত তালুর বিভিন্ন অবস্থানে, বিভিন্ন জায়গায়, উপরের দিকে বিভিন্ন জায়গায় কৌণিক অবস্থানে থাকতে পারে সামনের অংশ। তো এই সামনের অংশ মূলত এখান দিয়ে 3টি উচ্চারিত হয়, 3টি ধ্বনি উচ্চারিত হয়। একটা হচ্ছে ই, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে এ। এ, ই এবং এ। এ, ই এবং এ, এই 3টি জিহ্বার সামনের অংশ মুখের বিভিন্ন স্থানে থেকে উচ্চারিত হয়। ই, এ,
এবং অ্যা। তো এই যে এরপরে যে জিহ্বার মধ্য অংশ মানে হচ্ছে জিহ্বার আমাদের ঠিক মাঝখানটা থেকে যে উচ্চারিত হয় স্বরধ্বনি তাকে হচ্ছে মধ্য স্বরধ্বনি বলা হয়। তো মধ্য স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার মধ্যবর্তী অংশ তালুতে কোনোভাবে স্পর্শ করে না। কিন্তু তালুকে কেন্দ্র করে ঠিক এটা যদি তালু হয়, ঠিক তালুকে কেন্দ্র করে এটা উত্তোলিত হয়। সো বাংলা মধ্য স্বরধ্বনি একটি যেটা হচ্ছে আ, আ, আ কিন্তু আমাদের জিহ্বা ভেতরে খাটো হয়ে যাচ্ছে আ, আ। এই যে মধ্য অংশটা উপরের অংশে আ। ঠিক আছে? ১ম দিকে আমরা যেটা দেখলাম যে ই, এ এবং অ্যা এতে জিহ্বা ঠিক আমাদের মুখের সামনের দিকে এই অংশটা হচ্ছে এখানে বা আ আ মূলত ক্রিয়াক্ষম থাকে বা এই অংশটা কাজ করে। ঠিক আয়ে আমাদের দেখলাম যে আমরা দেখি যে মধ্য অংশটা কাজ করে এবং প্রথম অংশটা মানে ভিতরের দিকে একটু ঢুকে যায়। আ এবং এই অংশ থেকে আমরা চলে যাব পরের অংশে। পরের অংশে পশ্চাৎ স্বরধ্বনি। তো পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে আমাদের জিহ্বার পেছনের অংশ। মানে হচ্ছে জিহ্বার যে গোড়ালি যদি বলি, জিহ্বার গোড়া। এই গোড়াটা নরম তালুর বিভিন্ন অংশে এটা বিভিন্ন অংশে উত্তোলিত হয়। যেমন হচ্ছে আমাদের জিহ্বার গোড়া এবং জিহ্বার গোড়ায় একটা নরম জায়গা থাকে। নরম আছে প্রত্যেকেরই শক্ত তালুর পেছনে। ঠিক আছে? এই শক্ত তালুর পেছনে বিভিন্ন জায়গায় এটা এই যে পেছনের অংশ, এই পেছনের অংশ তখন উত্তোলিত হয়। যেমন উ। দেখুন আমাদের জিহ্বাটা তখন ঠিক ভেতরের দিকে আ আ বোধ হচ্ছে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। সামনের অংশ, মধ্য অংশ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এবং পেছনের অংশ ঠিক নরম তালুর দিকে গিয়ে বলছে উ এবং ও, ও। জিহ্বাটা কিন্তু ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। এখন যদি জিহ্বা সামনের দিকে থাকে তাহলে ও, উ হবে না বা হবে না, হবে না। ঠিক এটা জিহ্বাটা ভেতরের দিকে গুছিয়ে যাওয়া বা ঢুকে যাওয়া, স্কুইজ হয়ে যাওয়া। এটা হচ্ছে উ এবং ও এবং অ, অ। যখন আমরা অ বলছি তখন জিহ্বাটা ভেতরের দিকে গুছিয়ে যাচ্ছে। তাহলে আমরা ৩ টা পেলাম, একটা সম্মুখ অংশ এবং একটা মধ্য অংশ এবং একটা জিহ্বার পেছনের অংশ। সো এই ৩ টা জায়গা থেকে ৩ ধরনের স্বরধ্বনি আমরা দেখলাম যে উচ্চারিত হয়। সম্মুখ ভাগ থেকে উচ্চারিত হয় ই, এ এবং অ্যা। মধ্য অংশ থেকে উচ্চারিত হয় আ এবং পেছনের অংশ থেকে উচ্চারিত হয় উ, ও এবং অ। তো এবার যদি আমরা আসি দ্বিতীয় মাপকাঠি। আমরা ১ম এ বলেছিলাম যে প্রথম একটা জিহ্বার অংশ, দ্বিতীয় মাপকাঠি হচ্ছে জিহ্বার উচ্চতা। জিহ্বার উচ্চতা মানে হচ্ছে আমাদের জিহ্বা ঠিক কোন উচ্চতায় থাকবে? এটা কি বেশি উপরের দিকে উঠবে নাকি বেশি নিচের দিকে যাবে? তো এই উচ্চতা অনুযায়ী একটা বেশ কয়েক ধরনের ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে উচ্চ, একটা হচ্ছে উচ্চ মধ্য, একটা হচ্ছে নিম্ন মধ্য এবং আরেকটা হচ্ছে নিম্ন। ৪ টা পেলাম। একটা হচ্ছে উচ্চ মানে উপরে, একটা হচ্ছে উচ্চ মধ্য মাঝের ঠিক উপরে, একটা হচ্ছে নিম্ন মধ্য নিচের দিকে বাট মধ্য, আর একটা হচ্ছে নিম্ন। সো উচ্চ অবস্থায় জিহ্বার মুখ গহ্বরে মানে মুখ গহ্বর যদি আমরা বুঝি যে আমাদের মুখের ভেতরে যে গোল জায়গাটা এটাকে মুখ গহ্বর বলা হচ্ছে। উপরিভাগের কোনো অংশের দিকে সবচেয়ে বেশি উঁচু হয় এবং এভাবে গঠিত স্বরধ্বনিকে আমরা কি বলি? উচ্চ স্বরধ্বনি বলা হয়। তো বাংলায় স্বরধ্বনি হচ্ছে ২ টি উচ্চ স্বরধ্বনি আছে। একটা হচ্ছে ই এবং একটা হচ্ছে উ। এই দুটো বলতে আমাদের মুখের যে গহ্বর আছে, মুখের ভেতরে যে এরকম গোলাকৃতি জায়গা আছে, এই জায়গায় আমাদের জিহ্বা কি হয়? সবচেয়ে উঁচুতে ওঠে। ই জিহ্বা সবচেয়ে উঁচুতে, সামনের দিকে বাট উঁচুতে। আর হচ্ছে উ, এখানেও জিহ্বা সবচেয়ে উঁচুতে। তো উচ্চ মধ্যে দেখা যাচ্ছে জিহ্বা উচ্চ স্বরধ্বনির চেয়ে সামান্য নিচুতে অবস্থান করে। এর আগে যে দুটো বর্ণ বললাম আমরা ই এবং উ, তার চেয়ে একটু নিচে অবস্থান করে। এই প্রক্রিয়ায় বাংলায় ২ টি স্বরধ্বনি আছে। একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ও। উ, এই উ এর চেয়ে ও কিন্তু একটু নিচে। ঠিক আছে? ই বলছি ইর চেয়ে এ একটু নিচে। তো
তো এবার আসি আমরা নিম্ন স্বরধ্বনি মানে নিম্ন মধ্য স্বরধ্বনি যেটা। হ্যাঁ, তো নিম্ন মধ্য স্বরধ্বনি যখন আমরা বলি সময় জীব স্বরধ্বনির চেয়ে উঁচুতে এবং মানে যে নিম্ন স্বরধ্বনির চেয়ে উঁচুতে মানে হচ্ছে সবচেয়ে নিচে না গিয়ে বা একটু আগে যে উঁচু বললাম এটা তার চেয়ে একটু নিচে থেকে উচ্চারিত হয়। জিহ্বার অবস্থান এখানে থাকে এবং এখান থেকে যে স্বরধ্বনিটি উচ্চারিত হয় তাকে আমরা বলছি অ। অ এখান থেকে উচ্চারিত হয় অ অ অ অ বলতে জিহ্বা কিন্তু একদম নিচে নামছে না, ঠিক নিচের একটু উপরে থাকছে এবং নিম্ন। এক্ষেত্রে জিহ্বা সবচেয়ে নিচু স্তরে থাকছে বা জিহ্বা সবচেয়ে নিচে চলে যাচ্ছে এবং এজন্য একে নিম্ন স্বরধ্বনি বলা হচ্ছে এবং এই নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ আ আ যখন বলছি তখন আমার জিহ্বা দেখা যাচ্ছে আ হচ্ছে জিহ্বা তখন অনেকটা নিচে চলে যাচ্ছে এবং সবচেয়ে নিচে চলে যাচ্ছে আ। তো আ যদি হয় নিম্ন তাহলে নিম্ন মধ্য হচ্ছে অ, এরপরে উচ্চ মধ্য হচ্ছে ও এবং ও এবং কি হচ্ছে ও এবং এ, ও এবং এ এবং উচ্চ হচ্ছে ই এবং উ। দেখবেন আপনারা যখন উচ্চারণ করবেন তখন আপনাদের জিহ্বা বিভিন্ন জায়গায় থাকছে। ও আচ্ছা, হ্যাঁ, নিম্ন যেটা অ এবং এই দুটো কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। এটাকে আমরা মিস করে গেছি। অ এবং এটা হচ্ছে নিম্ন মধ্য। অ এবং এটা হচ্ছে নিম্ন মধ্য। তো তৃতীয় আরেকটি মাপকাঠি হচ্ছে ঠোঁটের অবস্থা, তাই তো? তৃতীয় মাপকাঠিটা হচ্ছে ঠোঁটের অবস্থা, মানে আমাদের ঠোঁট ঠিক কোন অবস্থানে আছে বা কিভাবে থাকবে সেই অনুযায়ী সেভাবেই স্বরধ্বনিগুলো উচ্চারিত হয়। এক একটা স্বরধ্বনির অবস্থান উচ্চারণের সময় ঠোঁটের অবস্থান এক এক রকম থাকে। অনেক সময় ঠোঁট ঠিক প্রসারিত না হয়ে বৃত্তাকার হতে পারে, গোলাকৃতি হতে পারে। তো এইরকম ঠোঁট দুটি প্রসৃত অবস্থায় যেসব স্বরধ্বনি উচ্চারিত হয় সেসব স্বরধ্বনিকে মূলত প্রসৃত স্বরধ্বনি বলা হয়। বাংলায় ৩টি প্রসৃত স্বরধ্বনি হচ্ছে ই, এ এবং এ। দেখুন আমাদের ঠোঁট চ্যাপ্টা হয়ে যাচ্ছে বা প্রসারিত হয়ে যাচ্ছে, ডানে এবং বামে প্রসারিত হচ্ছে ই ই ই কিন্তু যতটা প্রসারিত হয় ঠোঁট ততটা প্রসার ঘটানোর পরেই কিন্তু এটাকে উচ্চারণ করতে হয়। ই, এ এবং এখানে ঠোঁট ছোট করে ই বলার সুযোগ নেই বা এরকম করার সুযোগ নেই, এরকম করারও সুযোগ নেই। এটাকে ঠোঁটকে দুই দিকে প্রসারিত করে ই, নট ই, ইট ই এবং এ এবং এই প্রসারিত করে এই দুটি বলতে হবে এবং এটা হচ্ছে প্রসৃত এবং যেসব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি গোল রূপ ধারণ করে বাতাস বের করে দেয় সেসব স্বরধ্বনিকে গোলাকৃতি স্বরধ্বনি বলা হয়। তো এই গোলাকৃতি যে স্বরধ্বনি সেই গোলাকৃতি স্বরধ্বনি 3টি। উ ঠোঁটটা গোল হয়ে গেল, ও ঠোঁটটা গোল থাকলো এবং অ ঠোঁটটা তখন গোল হয়ে যাচ্ছে। উ, ও এবং অ। এটা কিন্তু এভাবে এভাবে বলার সুযোগ নেই বা ও এভাবেও বলার সুযোগ নেই। আপনার ঠোঁট দুটো গোল হয়ে যাবে। গোল হলে তখনই এটি সঠিক উচ্চারণ সম্ভব। উ, ও এবং অ। এছাড়া ঠোঁটের অবস্থা বিচার করে মানে ঠোঁট কি অবস্থায় আছে তার উপরে ভিত্তি করে স্বরধ্বনিকে সংবৃত, অসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত এই 4 ভাগে ভাগ করা সম্ভব, মানে 4 ভাগে ভাগ করা যায়। বাংলা সংবৃত স্বরধ্বনি 2টি ই এবং উ, অর্ধসংবৃত 2টি হচ্ছে এ এবং ও, অর্ধবিবৃত 2টি হচ্ছে এবং
অ, বিবৃত হচ্ছে আ আ আ। ব্যাপারটা হচ্ছে যেখানে ঠোঁটের পুরো অবস্থান দেখুন, যখন আমরা সংবৃত শব্দ দুটি উচ্চারণ করছি ই এবং উ, এরা কিন্তু একই সাথে প্রসৃত এবং ই যেমন ই হচ্ছে প্রসৃত আবার সংবৃত ই ই এবং উ হচ্ছে সংবৃত কিন্তু গোলাকৃতি গোলাকৃতি উ, ঠোঁট গোল হয়ে যাচ্ছে উ উ বাইরের দিকে ই বাইরের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আহ, এই 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 এই- এর অবস্থান কোথায়, এই যে উচ্চারণের অবস্থানটা কোথায়, সংবৃত এটা হচ্ছে বাইরের দিকে, ই দেখবেন বাইরের দিকে, উ এটা হচ্ছে বাইরের দিকে। অর্ধ সংবৃত যেটা হচ্ছে এ এবং ও, এ হচ্ছে প্রসৃত, আগেই বলেছি প্রসৃত ব্যাপারটা বলেছি, এবং দেখবেন এ এ কিন্তু ই এর মতো বাইরে না, এটা হচ্ছে এ একটু ভেতরের দিকে, এবং ওটা কিন্তু কাছাকাছি জায়গা এবং গোলাকৃতি, অর্ধ সংবৃত এবং গোলাকৃতি ও, ঠিক উ উ এর মতো বাইরে না ও। এবার আসুন অর্ধ বিবৃত, এটা হচ্ছে এ এবং অ, দেখবেন এটা আরো ভেতরে ঢুকে গেছে, এ এর চেয়ে এ কিন্তু একটু পেছনে, ও এর চেয়ে অ আবার একটু পেছনে, অর্ধ বিবৃত এবং প্রসৃত হচ্ছে এ এবং গোলাকৃতি হচ্ছে অ, ঠোঁট গোল এবং এটা ভেতরের দিকে। এবার আসুন বিবৃত, এই বিবৃত হচ্ছে আ এবং এটা নিরপেক্ষ, এটা ঠিক ঠোঁট গোলও নয় আবার চ্যাপ্টা মানে চারিদিকে ছড়ানোও নয়, প্রসৃত নয়, এটা হচ্ছে আ আ, এটাকে নিরপেক্ষ বলা হয়। তো আমরা এই যে ব্যাপারগুলো আলোচনা করলাম, এই সমস্ত জিনিসগুলো একীভূত করলে আপনি দেখবেন ই ই যে বর্ণটি সেটি হচ্ছে সম্মুখ, জিহ্বার সম্মুখ অংশ, প্রসৃত, ঠোঁট ছড়ে যাচ্ছে, উচ্চ এটা উপরের দিকে এবং সংবৃত স্বরধ্বনি বাইরের দিকে, এটি হচ্ছে ই। এবং আপনি এতে যখন আসবেন, এটা হচ্ছে সম্মুখ, জিহ্বার সম্মুখ অংশ, প্রসৃত, উচ্চ, মধ্য এবং অর্ধ সংবৃত এ। একইভাবে এ হচ্ছে এটি একটি সম্মুখ অংশের থেকে উচ্চারিত হয়, জিহ্বার সম্মুখ অংশ, প্রসৃত, ঠোঁট ছড়িয়ে যায়, নিম্ন মধ্য একটু নিচের দিকে এবং অর্ধ বিবৃত, এটা মাঝামাঝি থেকে উচ্চারিত হয়, বাইরের দিকে না, মাঝামাঝি থেকে। এ আ হচ্ছে এটি একটি মধ্য, জিহ্বার মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, নিরপেক্ষ, এখানে ঠোঁট নিরপেক্ষ থাকে, ঠোঁট একদম ছড়ানো থাকে, কোনো দিকে প্রসারিত কিংবা চোখা থাকে না। নিম্নে এটা হচ্ছে নিম্ন এবং বিবৃত স্বরধ্বনি নিচের দিকে, জিহ্বা মানে ঠিক জিহ্বার অবস্থান নিচের দিকে, মধ্যভাগের নিচের দিকে। অ হচ্ছে একটি পশ্চাৎ, ভেতরের দিকের, জিহ্বার ভেতরের দিকে, নিম্ন মধ্য এবং এর অবস্থান নিচের দিকে, নিম্ন মধ্য একদম নিচে না, গোলাকৃতি, ঠোঁট গোলাকৃতি হয়ে যাবে এবং অর্ধ বিবৃত, মানে হচ্ছে একদম ভেতরের দিকে না, একদম বাইরের দিকেও না, এই জায়গাটা হচ্ছে অ। এবং ও হচ্ছে একটি পশ্চাৎ, যেহেতু আমাদের জিহ্বার পশ্চাৎ থেকে ও, গোলাকৃতি, ঠোঁট গোল হয়ে যাবে, উচ্চ মধ্য, জিহ্বাটা হচ্ছে উপরের দিকে মধ্য এবং অর্ধ সংবৃত, মাঝামাঝি থেকে উচ্চারিত হবে ও। এবং উ হচ্ছে একটি পশ্চাৎ, অর্থাৎ জিহ্বার পেছনের অংশ, ঠোঁট গোলাকৃতি থাকবে, উচ্চ, মানে উচ্চ বলতে ঠোঁটের অবস্থান, জিহ্বার অবস্থান থাকবে উচ্চ এবং সংবৃত স্বরধ্বনি উ, এটা বাইরের দিকে। তাহলে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা থেকে জায়গা থেকে ঠোঁটের অবস্থান, জিহ্বার কোন অংশ থেকে উচ্চারিত হচ্ছে, সামনের অংশ, মধ্যের অংশ নাকি পেছনের অংশ, জিহ্বা উপরের দিকে আছে, মাঝামাঝি আছে নাকি নিচের দিকে আছে, ঠোঁট গোল আছে নাকি ঠিক আমরা চ্যাপ্টা যাকে বলি আছে, তার উপরে ভিত্তি করে এক একটি বর্ণ উচ্চারিত হচ্ছে, ধ্বনি উচ্চারিত হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উচ্চারণ সঠিকভাবে বাংলা উচ্চারণের জন্য আমি আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।